সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, ঈদে সচেতন থাকুন খাদ্যাভ্যাসে। আমাদের সাথে আজ গেস্ট হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, এমিরেটাস অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে। সুজিত দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আর কি। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, এই ঈদে আসলে আমাদের কোরবানির ঈদ, আমাদের আসলে গরুর মাংসটা অনেক বেশি খাওয়া হবেই সেটা। তো স্যার, আমরা যারা শিশু রয়েছে, বয়োজ্যেষ্ঠ রয়েছেন, নানান রোগে ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, কিডনি রোগ, লিভার ডিজিজে ভুগছেন, তো আমরা সব বিষয়গুলো আলাদা করে তুলে ধরবো। তো ওভারঅল এই ঈদের সময় আসলে খাদ্যাভ্যাসটা আমাদের কেমন হওয়া উচিত স্যারের কাছে যদি প্রথমেই আমরা জানতে চাইবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি না, আর কয়েকদিন পরেই তো ঈদ, 28 তারিখ, তাই না? অগ্রিম ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বলেন যে ঈদের মধ্যে খাওয়া দাওয়া, খালি তো গরু না, গরু, মহিষ, ছাগল, উট, যে যা পারে, তাই না? শুধু তাই না, এর সঙ্গে ঈদ উৎসব মানেই তো খাওয়া দাওয়াটাই কিন্তু মেইন। ঈদ আনন্দর কোনো সন্দেহ নাই, কিন্তু আনন্দের কিন্তু অন্যতম অনুসর্গ হলো খাদ্য। এবং এখানে পোলাও, বিরিয়ানি, তারপর থেকে শুরু করে কত রকমের খানা আপনার সবই তো থাকে আর কি। তবে মূল টার্গেট কিন্তু আসলে গোস্ত খাওয়া আর কি, এটাই কিন্তু সবার। এবং সবাই খুব বেশি বেশি খাচ্ছে আর কি ওই দিন, যে যা পারে একবারে যা মনে ধরে তাই খেয়ে নেয়। আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক যেটা হইতে হয়, একটা কথা সবসময় বলি যে হ্যাঁ, একদিন হয়তো একটু বেশি খেলে তেমন কোনো ক্ষতি হবে না, তারপরেও কিন্তু একটু রয়ে শুয়ে খেতে হয়। বিশেষ করে কিছু কিছু লোকে যারা বয়স্ক, যারা রুগী, যেমন বলছেন আপনি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার রোগী, কিডনি রোগী, লিভারের রোগী, তাই না? বা যারা বিভিন্ন পেটে পীড়ায় যারা ভুগে, তাদের কিন্তু একটু রহস্যই খেতে হয়। যারা ধরেন ইয়াং, তরুণ, বয়স কম, পেটে কোনো ট্রাবল নাই, কোনো রোগ ব্যাধি নাই, কোলেস্টেরল হাই নাই, উচ্চ রক্তচাপ নাই, ডায়াবেটিস নাই, তারা হয়তো একটু ইচ্ছা মতো খেতে পারে। তারপরেও বলি আমি সবসময় যে খাওয়া তো খাবেনই, একটু পরিমাণের দিকে কিন্তু খেয়াল রাখেন। কারণ বেশি খাইয়ে একবার খেয়ে পরে অসুস্থ আবার দৌড়ে হাসপাতালে যাওয়া না লাগে, ডাক্তার কাছে যাওয়া না লাগে, এটাও কিন্তু জরুরি আর কি। তারপরেও বলবো যে একটু খাওয়া দাওয়া অবশ্যই করবেন। একদিন খেলে খুব বেশি যে অসুবিধা হয় তাও না, তারপরেও নিজের দিকে কিন্তু খেয়াল রাখেন, পরিমাণের দিকে খেয়াল রাখেন, বয়সের দিকে খেয়াল রাখবেন। কার কী রোগ নিজে অবশ্যই জানেন, সেখানে ডাক্তারের কী পরামর্শ সেই অনুযায়ী চলবেন, এটা কিন্তু সবচেয়ে জরুরি সবার জন্য আর কি। স্যার, আমরা অবশ্যই খাদ্যাভ্যাস নিয়ে আরও কথা বলবো। বর্তমানে আসলে একটা হামের একটা পরিস্থিতি নিয়ে আমরা যাচ্ছি আর কি। তো বর্তমানে আজকের কিংবা এই সময়ে হামের পরিস্থিতি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। আজকেও কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি একটু আগে নিউজে দেখলাম 16 জন মারা গেছে বাচ্চা। কার যে মানে মানে কি বলবো, আদরের ধন, তাই না? কতজনের যে কী আহাজারি দেখছি, অত্যন্ত দুঃখিত। আমরা বাপ মা যারা তাদের সন্তান হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি। এ পর্যন্ত মৃত্যুর মিছিলে কিন্তু অনেক যুগ হয়ে গেছে, 500 ছাড়িয়ে গেছে, আক্রান্তও প্রায় 70,000 মতো হয়ে গেছে। এটা আরও যে কতদিন চলবে, এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে আর কি। সত্যি এটা অত্যন্ত দুঃখজনক যে হাম যেটা, একটা কথা তো সত্য, হাম কিন্তু একটা ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি, অত্যন্ত ছোঁয়াচে, এটা সত্য, কিন্তু ইজিলি প্রিভেন্টেবল, সহজে প্রতিরোধযোগ্য। সহজে প্রতিরোধযোগ্য বলে একটা, এর অনেক কারণ আছে, আমাদের মূল যেটা সেটা হলো এটা সহজে প্রতিরোধযোগ্য টিকার মাধ্যমে। ভ্যাকসিন কার্যক্রম, টিকার কার্যক্রম যদি সুন্দরভাবে হয়, সুন্দরভাবে হতো আগে, তাহলে আমাদের কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়তে হতো না। এর আরও অনেক কারণ আছে, যেমন যারা অপুষ্টিজনিত ভোগে তাদের কিন্তু ঝুঁকিটা বেশি থাকে। ভিটামিন এ অনেকে খায় নাই, কৃমির ওষুধ খায় নাই, বিশেষ করে যে বাচ্চারা মায়ের দুধ, বুকের দুধ খায় না, তাদেরও ঝুঁকিটা বেশি থাকে। তারপরেও যারা অপুষ্টি ভোগে তাদের বডি রেজিস্ট্যান্স পাওয়ার কম থাকে, তো তারা আক্রান্ত হয় বেশি। তারপরেও যদি সময় মতো টিকাটা পেত, তাহলে কিন্তু এই সমস্যাটা না। আপনি জানেন গত 2 বছরে আমাদের টিকার কার্যক্রমে কিন্তু একটা গোলমাল হয়ে গেছে আর কি। 2টা টিকা দেওয়া হয় বাচ্চার, জানেন আপনি, 9 মাসে একটা, আবার 15 মাসে একটা। এইটার কার্যক্রম কিন্তু ব্যাহত হয়ে গেছে বেশি। কোনো কোনো বাচ্চা ঠিকমতো পায় নাই, কেউ একটা পাইছে, সেকেন্ডটা নেয় নাই। তারপরে টিকার ক্রাইসিস, ঘাটতি পড়ে গেছে, সময় মতো টিকা কালেক্ট করতে পারে নাই, বাচ্চাদেরও দিতে পারে না, অনেকে বাপ মা কিন্তু টিকার জন্য যায় দিতে পারে নাই। আবার কিছু কুসংস্কারও আছে, অনেকে মনে করে টিকা দিলে বাচ্চার অসুখ হবে, অ্যালার্জি হবে, খারাপ, এরকম আজে বাজে কথাও চলে, কুসংস্কার কিন্তু রয়ে গেছে। তারপরও টিকার কার্যক্রমটা যদি সুন্দরভাবে চলতো,
তাহলে এই হামটা কিন্তু ঠেকানো যায়। তো এর আগে কিন্তু এই যে এক ব্যাপক আকারে যে মারা যাচ্ছে আমরা গত কয়েক বছর তো কোনো দিন দেখি নাই। আর আমাদের টিকা নিয়ে কিন্তু একটা সুনাম আছে। ইপিআই যে প্রোগ্রামটা অত্যন্ত সুন্দরভাবে ভালো কিন্তু আমাদের টিকাক্রম চলছে। শুধু হাম না, আরও অনেক টিকাই রয়ে গেছে। তো হামটা তো অন্যতম, প্রায় 10টা-11টা টিকা কিন্তু রয়ে গেছে, সবগুলো কিন্তু ক্রাইসিস হয়ে যাচ্ছে আর কি। এখন যে এই যে এখন যদি টিকা কাজটা আবার চালু করছে, সুন্দরভাবে চলছে, এটা সত্য। কিন্তু টিকা এখন আজকে দিলে কালকেই তো আর এটা প্রিভেন্ট করতে সময় লাগবে। তো বডিতে অ্যান্টিবডি তৈরি করে, আবার যারা অপুষ্টিতে ভোগে তাদের অ্যান্টিবডি তৈরি করতেও তো সময় লাগে আর কি। সেজন্য আমার যেটা ভয় হচ্ছে, যে হারে আক্রান্ত হচ্ছে, যে হারে মারা যাচ্ছে, আগামী হয়তো আরও কিছুদিন আমাদেরকে ভুগতে হবে আমাদের বাচ্চাদের জন্য। খুবই কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সবার মধ্যে কিন্তু উদ্বেগ, আতঙ্ক এটা কিন্তু বিরাজ করছে আর কি। আমি সবসময় এই জন্যই বলি, বিশেষ করে বাপ মা, অভিভাবক, তারা কিন্তু খেয়াল রাখবেন। যদি আমাদের আলোচনা ঈদ নিয়ে, তারপরও হাম সম্বন্ধে যেটা কথা বলতেই হচ্ছে, তাদেরকে বলবো যে কোনো বাচ্চা, ছোট বাচ্চা 5 বছরের আক্রান্ত অনেকেই হচ্ছে, 5 বছরের নিচে বাচ্চাদেরই বেশি, 2 বছরের নিচে বাচ্চাদের কিন্তু 6 মাসের বাচ্চাও কিন্তু আক্রান্ত হচ্ছে। বাপ মাদেরকে আমি আবারও বলছি, বাপ মা, অভিভাবক যারাই আছেন, কোনো বাচ্চা, ছোট বাচ্চা, একটা ভালো বাচ্চা, খুব সুন্দর লাফালাফি দৌড়াদৌড়ি খেলাধুলা করে 5-6 একটা বাচ্চা হঠাৎ করে অসুস্থ, কাহিল হয়ে গেছে, একেবারে নেতায় পড়ে গেছে, জ্বর, সর্দি, কাশি, জ্বর, নাকে পানি, হাঁচি, চোখ টোক লাল হয়ে যাচ্ছে, গায়ে যখন 4 দিন 5 দিন পর কিন্তু র্যাশ, 4 দিনের দিন গায়ে র্যাশ ওঠে, লাল লাল অ্যালার্জির মতো উঠে, তখন তো ক্লিয়ার কাট ডায়াগনোসিস হয়েই যায়। কিন্তু শুরুতে তো আর র্যাশ উঠে না, র্যাশ উঠে 4 দিনের দিন ওঠে। যাদেরই জ্বর, সর্দি, কাশি সেগুলো হবে, আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন। তাহলে এই ঝুঁকিটা এড়ানো যায়। এই যে হাসপাতালে মারা যাচ্ছে এত, প্রায় দেখবেন যখন জটিলতা হয়, এবং অনেকে কিন্তু মারা যাচ্ছে নিউমোনিয়া হয়ে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, কারো কারো ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, ব্রেনে ইনফেকশন হয়, এনকেফালাইটিস বলে, এগুলো কিন্তু জটিলতা। এবং বাচ্চাদের নিয়ে যায় যখন সিরিয়াস, আপনি দেখছেন, মিডিয়াতে দেখছি আমরা, একেবারে দৌড়াদৌড়ি করে অ্যাম্বুলেন্সে যাচ্ছে, বাচ্চাকে কোলে নিচ্ছে, অক্সিজেন লাগাচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং হাসপাতালে দৌড়া, এই হাসপাতালে বেড নাই, ওই হাসপাতালে বেড নাই, ওখানে যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, এবং এত রুগী, একটা বেডে 3-4 জন শুয়ে রাখতে হচ্ছে, এরকম অবস্থা হয়েছে। তারপরে আইসিইউ লাগে, অনেকে পিআইসিইউ যেটা, এটা লাগে, অক্সিজেন, অনেক কিছু তো দরকার পড়ে। তাই জটিলতা হয়ে গেলেই কিন্তু সমস্যা হয়ে যায়, ডাক্তারদের জন্য যেমন সমস্যা, রুগীর জন্য সমস্যা, বেড নাই, একেবারে হাসপাতাল রুগীদের শয়লা ফ্লোরে শোয়া রাখে, বারান্দায় শোয়া রাখে চিকিৎসা হচ্ছে। সুতরাং ওই অবস্থা তৈরি হওয়ার আগেই যদি বাপ মা একটু সতর্ক থাকেন, বাচ্চার চিকিৎসা করান, ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নেন, তাহলে এই ঝুঁকিটা কিন্তু এড়ানো সম্ভব। এছাড়া তো এটা আমাদের তো আর কোনো উপায় নাই। এখন যেহেতু হয়ে সারছে, ঠিক আছে, যেটা হয় নাই সে তো হয় না, এখন কার্যক্রম চলছে। আগামী অন্তত কিছুদিন হয়তো এটা আরও ঝুঁকি রয়ে গেছে আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই থাকতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এছাড়া আরও কয়েকটা কথা বলতে হয়, বাচ্চার দিকে খেয়াল রাখেন, বাচ্চার অপুষ্টি যাতে না ভোগে এটাও খেয়াল রাখেন। ইভেন বাচ্চারা এখন যদিও যে ঈদের আগে হয়তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা বাইরে ঘোরাফেরা অযথা অপ্রয়োজনীয়ভাবে কোথাও যেন চলাফেরা না করে। ইভেন যে স্কুলের সময়, যারা আগেও আমি বলতাম, এখানে স্কুলের সামনে কত রকমের খাওয়া দাওয়া সাজায় গোজারে গেলে বাচ্চা যেন এদিকে না যায়, নিজের বাচ্চার দিকে খেয়াল রাখবেন। বাইরে যদি যেতেই হয়, ভালো হয় যে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা করোনার সময় বলতাম, করোনার সময় মাস্ক পরা, শুধু বাচ্চাদের না, ইভেন বড়োদেরও তো এবার রুগী পাচ্ছি আমি, অ্যাডাল্ট 30-40-50 বছর বয়স, সেরকম রুগীও কিন্তু পাচ্ছি। সুতরাং সবার জন্য একটাই পরামর্শ, আপনারা স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলবেন, এটা খুবই জরুরি। বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই রাখবেন, বড়োরাও কিন্তু একেবারে মানে তারা যেন আক্রান্ত না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখা উচিত আসলে। স্যার ধন্যবাদ। এবার জানতে চাইবো যে আসলে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তো এই সময়ে তারা কি ধরনের খাবার খাবেন, কিংবা এই ঈদে তারা আসলে কি ধরনের খাদ্যাভ্যাস মেনে চলবেন? না, ধন্যবাদ আপনাকে, এটা তো ভালো প্রশ্ন। আসলে ডায়াবেটিক যারা রুগী, আমি তো সবসময় রুগীদের, ডায়াবেটিক রুগীদের বলি, ডায়াবেটিস চিকিৎসার মূলটাই তো হলো তো ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, তারপর কিন্তু ড্রাগ, তাই না? এটা কিন্তু মেইন। ডায়াবেটিক রুগী তো জানেই তা কী খাইতে হবে, কী না খেতে হবে, সবাই জানে। এমন অনেক রুগী আছে আমার 10 বছর 15 বছর ডায়াবেটিসে ভুগে, রুগীরা দেখি ডাক্তারের চেয়েও ভালো বুঝে, কিন্তু মেইনটেন তো করতে হয়। চিকিৎসা তো নিজেকে, আমি রুগীদের তো বলি, চিকিৎসা তো আপনার নিজের কাছে, ডাক্তার তো পরামর্শ দেবে, ওষুধপত্র লিখে হয়তো দেবে, কিন্তু আপনি যদি না মানেন তাহলে তো মুশকিল। তো যাই হোক, তো এই ঈদে যেটা ভয়, যে হয়তো খাওয়া দাওয়া নিয়ে হয়তো ডায়াবেটিক রুগীরা খেতে চাবে বা খাবে, স্বাভাবিক, ঈদের মধ্যে একটু সবাই খেতেই চায়। আপনারা অবশ্যই খেতে পারবেন, রয়েসই খেতে হবে। সারা বছর ডায়েটের ব্যাপারে নিজেরা যে মেনটেন করে চলেন, যেমন মিষ্টি জাতীয় খাদ্য অ্যাভয়েড করা, তাই না? ডাক্তারদের পর খাদ্য চার্ট করা থাকে, সকালে রাতে কী খাবেন, রুটি খাবেন, দুপুরে অল্প ভাত, শাকসবজি যত পারেন, মিষ্টি জাতীয় জিনিস, এগুলো কিন্তু মেনটেন করে চলেন। তবে সবার টার্গেট তো এগুলো তো একটু থাকবেই। টার্গেট তো আসলে গোস্ত খাওয়া, মাংস খাবে, তাই তো? তো মাংস আসলে একদিন একটু একটু বেশি খেলে এমন কোনো ক্ষতি হবে না, তবু সতর্কতার সঙ্গে খাবেন।
চর্বিটা কিন্তু অ্যাভয়েড করেন, কারণ যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু উচ্চ রক্তচাপও থাকে, তাদের কিন্তু কোলেস্টেরল হাইয়ের ঝুঁকি থাকে, বেশি কোলেস্টেরল থাকে। সুতরাং ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে যে ধরনের মাংস আমাদের এদের মধ্যে খাওয়া হয়, গরু খাসি যাই বলেন, চর্বিটা অ্যাভয়েড করবেন। মাংসটা ওইভাবেই পরিমাণটা বজায় রেখে নিজের বয়স অনুযায়ী মানে পেটের দিকে লক্ষ্য রেখে যদি খাওয়া দাওয়া করেন, আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন। তারপরেও একটা কথা অবশ্যই বলতেই হয়, ওই ঈদের দিন একটু একটু হয়তো খাওয়া পড়বে বেশি, আপনার পরিমাণের দিকে নজর রাখেন, এটাই কিন্তু জরুরি। তবে মিষ্টি জাতীয় খাদ্য তো আর খাওয়ার সুযোগ নাই, এবং যে সিমাই পায়েস কত মিষ্টি টিষ্টি কত রকমের খাওয়া হয়, এগুলো কিন্তু আপনারা যতটুকু সম্ভব নিজের মানে জিহ্বাটাকে একটু সংবরণ কিন্তু করতেই হবে আর কি। ইচ্ছে মতো খেয়ে, যে কথাটা আগেও বললাম, এই সময় কিন্তু হাসপাতালে রুগীও বাড়ে, এই সময় অসুস্থ হয়ে গিয়ে আবার দৌড়াদৌড়িতে না শুরু করে দেন, এটা যেন মনে রাখেন আর কি। স্যার সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো যে যারা আসলে কিডনি ডিজিজে ভুগছেন, ক্রনিক কিডনি ডিজিজে, তো তারা আসলে গরুর মাংস কতটুকু খেতে পারবেন, কিংবা তাদের খাদ্যাভ্যাসটা কেমন হবে? সেটা একটা ভালো প্রশ্ন। ডায়াবেটিস আমাদের যে নিয়ম, কিডনির বেলায় একটু আলাদা আর কি। কিডনিতে অনেক কারণ থাকে কিডনি রোগের, কিডনি বিশেষ করে যারা সিকেডি বলে না, ক্রনিক কিডনি ডিজিজ বা রেনাল ফেলিউর বলি আমরা, অনেকে ডায়ালাইসিসে থাকে, কিডনিদের মূল চিকিৎসায় কিন্তু তাদের বিভিন্ন ডায়েট কন্ট্রোল করতেই হয়। তাদের মধ্যে মেইনলি প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রোটিন বলতে যে মাছ, মাংস, ডিম এগুলো আর কি, এগুলো কিন্তু ইচ্ছে মতো খেতে পারবেন না। আপনারা অবশ্যই বিশেষ করে যারা কিডনি রোগী, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে যারা ভোগেন, তারা কিন্তু আপনার ইচ্ছে মতো মাংস খেতে পারবেন না, আমরা কিন্তু সতর্ক থাকেন এটা। তাদের কিন্তু পানি খাওয়ার ব্যাপার, লিকুইড তরল জিনিস খাওয়ার ব্যাপার কিন্তু মেপে দেওয়া হয়, দিনে 1.5 লিটার 2 লিটার 3 লিটার অবস্থা অনুযায়ী আর কি। সুতরাং ওইদিকেও খেয়াল রাখবেন, পানীয় জিনিস। এবং মাংসের ব্যাপারে কিন্তু অবশ্যই ডাক্তারের নির্দেশনার বাইরে আপনারা কিন্তু যাবেন না, কারণ হয়ে গেলে, সিরিয়াস হয়ে গেলেই তো মুশকিল হয়ে যাবে আর কি। সুতরাং কিডনির ব্যাপারে যেমন আগের রোগীর ব্যাপারে একটু বললাম যে একটু বেশি খেলে ক্ষতি হবে না, কিডনির বেলায় কিন্তু ঠিক হবে না। আপনার একটু বেশি কোনো ক্রমে আপনারা খেতে যাবেন না। ডাক্তারের যা নির্দেশ যতটুকু মেপে দেওয়া থাকে, যেমন আমরা বলি দেই মাংস খাইলে 1 পিস, ছোটো মাংস এরকম, মাছ খেলে 1 পিস এরকম, বা যেদিন মাছ খাবেন ওই দিন মাংস খায় না, ডিম খাইলেও 2-1 দিন পরে একটা, এরকম কিন্তু মেপে দেওয়া হয়। অর্থাৎ প্রোটিন রেস্ট্রিকশনটা খুব জরুরি। এই ব্যাপারে যেন কিডনি রোগীরা কিন্তু অবশ্যই সতর্ক থাকেন আর কি, খুবই জরুরি এটা আর কি। ধন্যবাদ স্যার। এবার জানতে চাইবো যারা লিভার রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে স্যার খাদ্যাভ্যাসটা কেমন হবে? আচ্ছা, লিভার বলতে তো লিভারে তো বিভিন্ন রোগ থাকে, এটা ডিপেন্ড করে কী রোগ আর কি। যেমন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, তার জন্য তো আলাদা। আবার ধরেন সিএলডি বলি আমরা, বা ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস, এরকম আর কি। লিভারে অনেক রকম রোগ থাকে আর কি, তো সেই অনুযায়ী খেতে হবে আর কি, লিভারের অনুযায়ী। যেমন লিভারের যেমন সিরোসিস হলো, লিভারটাও তো হয়তো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পেটে পানি আসে, সুতরাং তাকেও তো হিসাব করেই খেতে হবে আর কি। ইচ্ছা মতো খেতে পারবেন না, কারণ কি ইচ্ছা মতো খেলেই তো খালি হবে না, তাকে তো আবার হজমও করতে হবে। সুতরাং লিভারের ব্যাপারেও ডাক্তারদের কিন্তু ইনস্ট্রাকশন থাকে, পানির ব্যাপারে, অন্যান্য খাওয়া দাওয়ার ব্যাপারে যা থাকে। তবে যদি খুব সিরিয়াস না হয়, অ্যাডভান্স স্টেজ না হয়, মোটামুটি একটু প্রোটিন খেলে, একটু মাংস খেলে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, খেতে পারবেন আর কি। কিন্তু আমি বলছি বলে আবার সমানে ইচ্ছা মতো যা খুশি তাই খাবেন, সেটাও ঠিক না আর কি। নিজের রোগের অবস্থা অনুযায়ী, কোন পর্যায়ে, অ্যাডভান্স স্টেজ না আর্লি স্টেজ, কোন পর্যায়ে, এই অবস্থা অনুযায়ী কিন্তু দেখে শুনেই খাবেন। প্রয়োজনে যারা লিভার ডিজিজে ভুগতেছেন অলরেডি, তাদের জন্য বলবো আপনার ভয় পাবেন না, আপনার ডাক্তারের পরামর্শ নিন, উনি কী খেতে বলেন, কতটুকু খেতে বলেন, ওইভাবেই নিজেরা খেয়ে নিন। আমার ওই ঘুরে ফিরে একটাই কথা, ভালো থাকা দরকার। কারণ একটু মুখের রসনা মিটাতে গিয়ে আবার অসুস্থ হয়ে আবার হাসপাতালে দৌড়াইতে না হয়, এইটি ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, যারা হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে একই কথা, হৃদরোগের বেলাও তাই। আপনার ডায়াবেটিস বলেন, লিভার ডিজিজ বলেন, হৃদরোগীদেরও বলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন থাকে আর কি, মেনটেন করে চলতে হয়। চর্বি জাতীয় জিনিস কম খাওয়ানোর কারণে যে সমস্ত গরু জবাই হয় বা খাসি জবাই হয় বা উট যাই বলেন, কিন্তু প্রচুর চর্বি থাকে। চর্বিটা কিন্তু বাদ দিয়ে মাংসটা একটু খেতে পারবেন, কোনো ক্ষতি হবে না। তেমন চর্বিটা যত সম্ভব, বিশেষ করে যারা হৃদরোগী, তারা কিন্তু আবার কোলেস্টেরল হাই থাকে। কোলেস্টেরল বলে না, মন্দ কোলেস্টেরল, তারপরে ভালো কোলেস্টেরল, এরকম আর কি, টিজি ট্রাইগ্লিসারাইড বলে। তারাও কিন্তু তাদের যদি কোলেস্টেরল ভালো থাকে, হৃদরোগ মোটামুটি স্টেবল আছে, ভালো থাকে, 2-1 দিন একটু মাংস খেলে তেমন কোনো ক্ষতি হবে না। তারপরেও চর্বিটা বাদ দিয়ে খাবেন এবং পরিমাণটা বজায় রেখে খাবেন, তেমন কোনো সমস্যা হবে না আর কি। এবং দেখবেন যে যাদের হৃদরোগ থাকে তাদের অনেক সময় বিভিন্ন, তাদের আবার স্টেজ আছে, আবার অনেকে হয়তো যে স্টেন লাগানো আছে, রিং লাগানো আছে, এরকম কারো বাইপাস করা আছে, তারাও কিন্তু একটু সতর্কভাবেই খাবেন।
সাবধানেই চলতে হবে আর কি। তাদের আবার দেখুন অনেকের হাই ব্লাড প্রেশারও থাকে, তো সেখানেও খাওয়া দাওয়া মেনটেন করতে হবে আর কি। কারণ এই ধরনের রোগগুলো এগুলো তো অসংক্রামক ব্যাধি বলে, এবং এই রোগের মূল চিকিৎসাই হলো লাইফস্টাইল মডিফিকেশন। তার মধ্যে 1 নম্বর হলো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন কন্ট্রোল, সুতরাং ওটা মেনটেন করেই চলতে হবে আর কি। অবশ্যই না করলে তো আবার ওই যে কথাটা বললাম আর কি, তারা যেন আবার অসুস্থ না হয়ে পড়ে নাকি। স্যার, যারা হাইপার টেনশনে ভুগছেন, উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে কিছু বলা রয়েছে? তাদের জন্য একই হাইপারটেনশন, তাদের জন্য তো যাদের উচ্চ রক্তচাপের রোগী তারাও ওই যে খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, চর্বি জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলবেন। তাদের কিন্তু লবণ আমরা কম খেতে বলি। আমরা গত সপ্তাহে আপনি জানেন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস গেল, তাই না? সেখানেও কিন্তু রোগীদের বলা হচ্ছিল বারবার যে আপনার রক্ত চাপ মেনটেন করার জন্য লবণটা রেস্ট্রিকশন। লবণ খাওয়া বলতে তরকারি যা তাই, ওই পাতে এক্সট্রা লবণটা খাবেন না, এটা জরুরি। ওজন থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, কোলেস্ট্রল থাকলে সেই অনুযায়ী ড্রাগ খেতে হবে। তো অবশ্যই ধূমপান সেগুলো অ্যাভয়েড করতে হবে। তো ঈদের মধ্যে তো এগুলো সবাই জানে সারা বছরের জন্য, ঈদের মধ্যে ওই শুধু মাংস খাওয়াটাই তো আর তো কোনো খাওয়া দাওয়াটাই একটু মেনটেন করা। মোটামুটি নর্মালভাবে যদি তারা খান, চর্বিটা একটু অ্যাভয়েড করে, তাতে কোনো অসুবিধা নেই। এবং তার যে উনি মেডিসিন যেটা, এইটাই সবচেয়ে জরুরি। যে উচ্চ রক্তচাপের জন্য নিশ্চয়ই ওষুধ খাচ্ছেন, এইটা কিন্তু আপনি মেনটেন করে চলেন। অনেকেই মনে করে রক্তচাপ ওষুধ খায়, একটু কন্ট্রোলে আসছে, ভালো আছে, মনে করে আর খাওয়ার দরকার কি, বন্ধ করে দিল। এইটা যেন কেউ না করেন, কারণ উচ্চ রক্তচাপ যদি আসলে হয়েই যায়, এটা কিওর হয় না, এটা কন্ট্রোলেবল ডিজিজ, নিয়ন্ত্রণযোগ্য, ভালো হয় না। সুতরাং ওষুধ রেগুলার খেতে হবে। ওষুধ রেগুলার ফলে খাওয়া দাওয়াটা যদি মেনটেন করে চলেন, ওই ঘুরে ফিরে মাংস একটা খেতেই হবে, একটু খাক, একটু 2-1 দিনের জন্য খেলে এমন কোনো অসুবিধা হবে না আশা করি। সতর্কভাবেই খেতে হবে আর কি। স্যার, এই গত আরেকটা জিনিস হয়তো সপ্তাহে এই সুযোগে বলা যায়, একটু যাদের ওয়েট বেশি, তাই না, ওবেসিটি বা ওজন বেশি, তাদের কিন্তু যারা ওজন, তাদের তো আবার অনেক রকমের রোগের ধরে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের রোগ, এই ধরনের রোগও তো হয়। তারাও একটু রহস্যই খাবেন আর কি, যারা ওয়েট বেশি তাদেরকে তো রহস্যই খেতেই হবে আর কি, এটাও খেয়াল রাখেন আর কি। স্যার, এবার যে গত সপ্তাহে প্রতিপালিত হয়েছে যে উচ্চ রক্তচাপ দিবস, তো এই যে আপনাদের এবারের প্রতিপাদ্য বিষয় কি ছিল এবং আসলে কি করণীয় আমাদের? তারা একটা বলছিল যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, টুগেদার বলছে, সবাই সম্মিলিতভাবে করা আর কি, এইভাবে করা। উচ্চ রক্তচাপ দিবসের নিয়ে আমরা অনেক আলোচনা করছি, বিভিন্ন সময় হয়েছে, টুগেদার পরে সমাজের সবাই যেন আমরা মেইনটেন করে চলি। এটা সম্বন্ধে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি, আমি কয়েকটা লেখালেখিও দিছি। প্রথম কথা হলো, মানুষের কতগুলো ভুল ধারণা রয়ে গেছে উচ্চ রক্তচাপ নিয়ে। ভুল ধারণা অনেক কিছু, চিকিৎসার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, তারপরে লক্ষণ নাই, এইসব নিয়ে আলোচনা আছে। যেমন উচ্চ রক্তচাপ মেজরিটি অনেক লোকের কোনো লক্ষণই নাই, জানেই না সে তার হাই ব্লাড প্রেশার রোগী, কোনো কারণে চেক আপ করতে গেছে, অন্য রোগের কারণেও যেতে পারে, যে কোনো কারণে এমনি ডাক্তার কাছে যেতে পারে, অথবা অনেক সময় চাকরি বাকরির সময়, ইন্স্যুরেন্সের সময়, তখন চেক আপ করতে গিয়ে ধরা পড়লো, এরকম কিন্তু হয়ে যায় প্রায় 50-60% অ্যাসিমপ্টোমেটিক, পাওয়া যায় না, টেস্ট করতে গিয়ে ধরা পড়ছে, এই একটা প্রবলেম। সেই জন্য রেগুলার সবাই একটু চেক করা দরকার। মাঝে মধ্যে যদি চেক করান তাহলে বুঝতে পারবেন যে আসলে হাই ব্লাড প্রেশার কিনা। 2 নম্বর হলো, যদি উচ্চ রক্তচাপ হয়েই যায়, অনেক রোগী প্রথমেই বলে যে আমার তো কোনো লক্ষণ নেই, আমি তো ভালো আছি, কোনো লক্ষণ নাই, মেডিসিন দিলে খেতে চায় না। এই একটা ভুল ধারণা কিন্তু রয়ে গেছে, আমার লক্ষণ নাই, কোনো নাই, আমি ভালো আছি, ওষুধ খাবো কেন? এটা কিন্তু ডেঞ্জারাস। সবসময় একটা কথা মনে রাখতে হবে সবার জন্য, উচ্চ রক্তচাপ এটাকে বলে নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। এটার আপনার বডির বিভিন্ন অঙ্গ, বিশেষ করে 4টে অঙ্গ খুব ডেঞ্জারাস ক্ষতিগ্রস্ত হয়। যেমন হঠাৎ করে ব্রেনে স্ট্রোক করতে পারে, হিমোরেজ হলে ব্লিডিং হয়ে স্ট্রোক করে সাডেন ডেথও হতে পারে, মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেলিউর হতে পারে, বা একেবারে ইনফেকশন, রক্ত চলাচল কমে হার্ট অ্যাটাক করলো, এটা হতে পারে। 2টো কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, রেনাল ফেলিউর বলে। আরেকটা হলো চোখ, এমন চোখ রেটিনোপ্যাথি বলে, এর অনেকগুলো গ্রেড আছে, স্টেজ আছে। একবারে হইতে হইতে এমন পর্যায়ে গেল, প্রেশার কন্ট্রোলই নাই, রেটিনোপ্যাথি একবারে গ্রেড 4-এ গিয়ে রোগী কিন্তু অন্ধও হয়ে যেতে পারে, ইভেন সাডেন ডেথ হয়ে যেতে, মারা যেতে পারে একটা মানুষ। সুতরাং এই জন্য উচ্চ নীরব ঘাতক কিন্তু এই জন্যই বলা হয়, নীরব এই জন্যই বলছে কোনো লক্ষণ নাই, কিন্তু তাকে মেরে ফেলছে আর কি। 4টে অর্গানে ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন, হার্ট, কিডনি, চোখ, সেই জন্য এটাকে বলে নীরব ঘাতক। সুতরাং আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু করতেই হবে। এটা কিন্তু অনেকের ধারণা যে লক্ষণ নাই, খাবো কেন, এটা ঠিক না। আরেকটা পয়েন্ট হলো, ওষুধপত্র রুগীকে বলে হয়তো শুরু করলাম, এমনও হয় কয়েকদিন খাওয়ার পরে তো কন্ট্রোল হয়ে যাবে, রুগী মনে করে আমি তো ভালো হয়ে গেছি। এইটা কিন্তু ঠিক না, এইটা ভালো হয় নাই, ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ হয়ে গেছে, ভালো হয় নাই। তখন করে কি, ভালো হয় মনে করে
আমি কাউকে দোষ দিচ্ছি না, ভুল বোঝাটাই, ভুলটা আন্ডারস্ট্যান্ডিংটা আমি দূর করতে চাচ্ছি, ওষুধ সে বন্ধ করে দেয়, আমি তো ভালো হয়ে গেলাম আর দরকারটা কি, এটাও কিন্তু ঠিক না। তাদের কিন্তু হঠাৎ করে পারবে বাইরে হয়ে যায় একটা স্ট্রোক বা একটা কিছু হয়ে যাবে আর কি। সুতরাং ওষুধ শুরু করলে সবসময় খেতে হবে, এইটাই নিয়মিত। যদি বাড়া কমা হয় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, উনি বাড়া কমার ডোজ কমাবেন, নিজের মতো করে কিছু করবেন না, এটা সবচেয়ে জরুরি আর কি। কারণ করতে গেলে যে জটিলতা একটা হতে পারে, এটা ইম্পর্টেন্ট বেশি আর কি। আর ওষুধ নিয়েও একটা রোগীর আরেকটা ধারণা ভুল আছে, যে মনে করে ওষুধ খেতে চায় না, পেটে শুরু করলে আর সারা জন্ম বলে কোনোদিন বন্ধ করা যাবে না, খালি খেতেই হবে আর কি। এটাও কিন্তু ঠিক না, শুরু করলে খেতে হবেন, কি করবেন। স্যার আমরা এই বিষয়ে কথা বলবো, এই মুহূর্তে আমরা আয়োজনের একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা কথা বলছি এই ঈদে আমাদের খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকা নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে আমরা আজানের একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আজানের বিরতির পর আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম যে মানুষের মধ্যে এক ধরনের ভুল ধারণা রয়েছে যে উচ্চ রক্তচাপের ওষুধ যদি একবার খাওয়া শুরু করে তাহলে আসলে আর বন্ধ করা যাবে না। না, কথাটা তো সত্যই, বন্ধ করা যাবে না, উচিত না। কারণ সোজা কথা, এটা হলো কিউরেবল না, কন্ট্রোলেবল। সুতরাং ওষুধ রেগুলার খেতে হবে, ডোজ অ্যাডজাস্ট হতে পারে। আজকাল অনেক ভালো ভালো মেডিসিন একবার খেলেই চলে, বেশি দুইবারে কম। তো নিজের মতো করে না করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রথম কথা হলো খেতে হবে, বন্ধ করা যাবে না। নিজের ইচ্ছা মতো একটু ভালো হয়েছে মনে করেন যে ভালো হয়ে গেলাম বন্ধ, এটাও করবেন না। আবার এটাও যেন মনে না করেন যে রক্তচাপ আমার কোনো লক্ষণ নাই, খাবো কিনা এসব করে যাওয়া, এইটা কিন্তু সবচেয়ে জনগণের জন্য একদম বারবার বলি যে উচ্চ রক্তচাপের ব্যাপারে সবাই যেন একটু সতর্ক থাকেন। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি, এটা তো ওই যে অসংক্রামক ব্যাধি বা যে হৃদরোগের অন্যতম কারণ, স্ট্রোকের অন্যতম 1 নম্বর, বা ইভেন কিডনি ডিজিজের অন্যতম কারণ কিন্তু আনকন্ট্রোল ব্লাড প্রেশার। সুতরাং এটাকে আমরা কিন্তু মেনটেন করতে হবে। আর অনেকের ভুল ধারণা রয়ে গেছে, কিন্তু এটাও ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে যে শুধু ওষুধই কিন্তু উচ্চ রক্তচাপ কন্ট্রোলের একমাত্র চিকিৎসা না। আমরা বলি নন ড্রাগ ট্রিটমেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নন ড্রাগ বলতে যেমন লবণটা একটু কম খাওয়া, স্মোকিং, ধূমপান বলতে যে বিড়ি, সিগারেট, পান, জর্দা আছে না, জর্দা, গুল টুল কী আছে, মানে তামাক জাতীয় এটাও কিন্তু বন্ধ করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কমানো। যদি কারো ওজন বেশি থাকে, একটু ডায়েট কন্ট্রোল করে হাঁটা চলা, ব্যায়াম করে ওজনটা কমানো। আর নিয়মিত রেগুলার একটু ব্যায়াম করা, এক্সারসাইজ করা ডেইলি, কমপক্ষে সপ্তাহে 5 দিন, 6 দিন, 7 দিন, আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট, এটা কিন্তু ব্যায়াম রেগুলার হাঁটা চলা, ব্যায়াম। আমার তো ধরেন জীবনযাত্রা এখন এমন হয়ে গেছে, বিশেষ করে টেলিভিশন, মোবাইল, বিভিন্ন রকমের এগুলো সবাই এগুলো দেখে এত ব্যস্ত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু নাই। ইভেন কম বয়সের বাচ্চারা ওই যে সব মোবাইল টোবাইল নিয়ে বসে থাকে, ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে তারা কিন্তু কম বয়সে, অনেকে মনে করে যে উচ্চ রক্তচাপ বোধহয় বয়স্কদের হয়, কিন্তু আজকাল আর্লি এজও কিন্তু ইয়াং ছেলেদের কিন্তু হচ্ছে আর কি। ওই লাইফস্টাইলের জন্য কিন্তু এসব কিন্তু হচ্ছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে শুধু ওষুধটা মেইন না, এই যে লবণ কম খাওয়া বললেন, ধূমপান নিষেধ, ওজন কমানো, রেগুলার হাঁটা চলা, ব্যায়াম, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন। আমি এর আগেও একটা কথা বলছিলাম যে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো যেন মানুষের কম থাকে। এবং সবসময় আমি বলি যে মানুষের যদি যার যার ধর্ম চর্চা করে, মুসলমান বলেন নিয়মিত নামাজ বন্দেগী পড়বে, ধর্মীয় চর্চা করবে, অন্য ধর্মে তারাও করবে, তাতে কিন্তু মানুষের মেন্টাল পিস থাকে। টেনশনে যদি তাহলে কিন্তু প্রেশার কম থাকবে। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। এটা কি বলে নন ড্রাগটিভ, শুধু ওষুধই খাবেন আর অন্য কিছু মেনটেন করবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য। তারপর আরও দু একটা কথা বলা যায়, যেমন ধরেন যে হয়তো যাদের বদভ্যাস আছে, ড্রিঙ্কিং হ্যাবিট, অ্যালকোহলিক বা আদার, তার এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আর কি। স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো জানতে চাইবো যে গ্রামে গঞ্জে যারা যাবেন তাদের জন্য খাদ্যাভ্যাসটা কেমন হবে? এই যে ঈদের জন্য অনেকে তো অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে, তাই না, যাচ্ছে, তারা একটু খেয়াল রাখেন গ্রামে গঞ্জে যারা যাবেন। বিশেষ করে এবার একটু ভয় তো হাম নিয়ে, হামের জন্য আমি যেটা আগেও বললাম, স্বাস্থ্যবিধিরে মেনে চলার চেষ্টা করবেন। অযথা যেখানে সেখানে ঘোরাফেরা সেখানে যাবেন না। বিশেষ করে যে বাচ্চারা যায়, শহর থেকে যাচ্ছে, লাফালাফি দৌড়াদৌড়ি করবে। অনেক সময় দেখেন প্রত্যেকবার পত্রপত্রিকায় দেখি ওই পুকুরে যায়, নদী নালায়, খাল বিলে যায়, ডুবে কিন্তু অনেক মারা যায় অনেক বাচ্চা। সুতরাং বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, তারা কোথায় যায়, কী করে, কার সাথে, এটাও দেখেন। আরেকটা হলো আপনার আরেকটা জিনিস আমরা প্রত্যেকবার দেখি, আমি মিডিয়াতেও এর আগেও মিডিয়াতে দেখছি, আমি বলছি বিভিন্ন সময়, সাপে কাটা রোগী কিন্তু প্রচুর পাওয়া যায়। এটাও কিন্তু খেয়াল রাখেন। যেখানে বিশেষ করে যারা ওই 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 সমস্ত এলাকাতে যাবেন, তারা যেখানে বিশেষ করে বাচ্চার দিকে কিন্তু খেয়াল রাখেন,
যেন এইসব ঘটনা না ঘটে। আর অবশ্যই গ্রামেগঞ্জে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জায়গা ছিল যেতেই তো, ঈদের মধ্যে ঈদ আনন্দ, সবাই তো প্রাণের টানে, তাই না? কারো বাপ মা ভাই বোন সবাই তো গ্রামেগঞ্জে রয়ে গেছে, ঈদ আনন্দটা অবশ্যই হবে, কিন্তু আনন্দটা যেন আনন্দময়ী হয়, আনন্দ যেন আবার যেন মানে উদ্বেগ বা উৎকণ্ঠায় পরিণত না হয়, আনন্দের যেন দুঃখ বয়ে না আনে, এই ব্যাপারে কিন্তু সবাই খেয়াল থাকেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এখন আমি যেটা ভয় পাচ্ছি, এই যে হাম তো একটা মারাত্মক সংক্রামক ব্যাধি। অসুস্থ যদি কোনো বাচ্চা হয় একটু আলাদা রাখেন, ঘোরাফেরা যেন না করে, কারণ একটা হামের রুগী বাচ্চা ওর মাধ্যমে কিন্তু অনেক কিছু ছড়ায়। একেবারে 15-20 জন শুনি ওর কাছে যেই যাবে তার কিন্তু বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে, ড্রপলেট ইনফেকশন বলে। সুতরাং এই ব্যাপারটা আরও এক্সট্রা কেয়ার সবাই নেবেন, বিশেষ করে বাচ্চাদের দিকে সবাই কিন্তু একটু খেয়াল রাখবেন। এইটাই যেন সবাই যেন খেয়াল রাখেন আর কি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, ঈদের আনন্দে আমাদেরকে সচেতন থাকতে হবে। খাদ্য, আমাদের জীবন বোধ সব কিছু নিয়েই সচেতন থাকতে হবে। আমরা হয়তোবা গ্রামের বাড়িতে যাব, দূরে যাব, সচেতন থাকতে হবে বাচ্চা কাচ্চাদেরকে নিয়েও। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, ঈদ সুন্দর আনন্দে কাটুন। এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।